সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বর্তমান বিশ্বে পারস্পরিক আস্থা হুমকির মুখে বললেন প্রধান উপদেষ্টা। টোকিওতে আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ার দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়ানোর তাগিদ। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে আরও বৃষ্টির পূর্বাভাস। জলোচ্ছ্বাসে উপকূলে নিম্নাঞ্চল প্লাবিত। ইশরাকের শপথের সাংবিধানিক সিদ্ধান্তের এখতিয়ার ইসির বলে আপিল বিভাগের আদেশ। রায়ের কপি পেলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশাল অংশ জুড়ে প্রকৃতি বন্দনা, গভীর মমতায় পরিবেশকে ধারণ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রপ্তানি বাজারের তথ্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধনের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন এক বিশ্ব প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে। টোকিওতে নিক্কেই ফোরামে দেয়া বক্তৃতায় তিনি আরও বলেন, শান্তি বিনষ্ট হওয়াতেই পৃথিবীতে উত্তেজনা বাড়ছে, পারস্পরিক অসহযোগিতায় তৈরি হচ্ছে। এশিয়ার ভবিষ্যৎ একসঙ্গে লেখার আহ্বান জানান তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে ৩০তম নিক্কেই ফোরামের অধিবেশন। অস্থির বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক অধিবেশনের মূল বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস বলেন, বৈশ্বিক আস্থা এখন হুমকির মুখে, ক্রমেই অস্থির হয়ে উঠছে বিশ্ব। এশিয়া ও তার বাইরের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ শুরু হয়েছে এবং শান্তি দিন দিন অধরা হয়ে উঠছে। ইউক্রেন, গাজা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যুদ্ধ ও মানবসৃষ্ট সংঘাত হাজারো মানুষের জীবন ও জীবিকা ধ্বংস করে দিচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে গৃহযুদ্ধ এক নির্মম রূপ নিয়েছে। সম্প্রতি আমাদের দুই প্রতিবেশীর মধ্যে একটি সংক্ষিপ্ত কিন্তু ব্যয়বহুল যুদ্ধ সংঘটিত হয়েছে। অত্যন্ত দুঃখজনক যে আমরা কোটি কোটি টাকা যুদ্ধের পেছনে ব্যয় করছি, অথচ লাখ লাখ মানুষ না খেয়ে বা ন্যূনতম চাহিদার জন্য লড়াই করছে। বাংলাদেশের কোন প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় এসেছেন এবং সরকারের কি লক্ষ্য তাও তুলে ধরেন অধ্যাপক ইউনূস। গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তন ঘটেছে এবং তার সরকার দায়িত্ব নিয়েছে। আমরা আমাদের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে এবং একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। এশিয়ার দেশগুলোর নেতাদের উদ্দেশ্য করে অধ্যাপক ইউনূস বলেন, একটি উত্তম বিশ্বের কল্পনায় সবার প্রতি আস্থা রাখতে চান তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই।
শ্রমিক সংকট মোকাবেলায় আগামী 5 বছরে কমপক্ষে 1 লাখ শ্রমিক নেবে জাপান। জাপান সরকারের প্রতিনিধি এবং ব্যবসায়ীরা একথা জানিয়েছেন। টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সবকিছু করবে সরকার। সেমিনারের পর বাংলাদেশের 2টি প্রতিষ্ঠানের সঙ্গে জাপানের 2টি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। অনুষ্ঠানে জাপান সরকারের শীর্ষ প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আশা প্রকাশ করেছেন, শিগগিরই দেশে গণতন্ত্র ফিরে আসবে। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের জন্য লড়াই করা জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এই দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন, সেই চট্টগ্রামেই এক সফল, সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন। এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া, যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে সারা দেশে প্রবল বৃষ্টিপাত ঝরিয়েছে। সন্ধ্যায় সাগর আইল্যান্ড ও খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করে সাতক্ষীরার স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে আরও 2 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বর্ষণে গোমতী, ফেনী ও মুহুরী নদী সহ সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রমের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি বুধবার সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। বৃহস্পতিবার সকালে নিম্নচাপে পরিণত হয়ে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার থেকে 50 কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে। তো আজকে সন্ধ্যা নাগাদ কোস্টে কাজ করে চলে আসবে। তবে যেটা হচ্ছে যেহেতু এটা নিম্নচাপ স্টেজে রয়েছে, হয়তো এটা আরও একটি নিম্নচাপ হতে পারে, আমরা বলেছি, হয়তো সেক্ষেত্রে হয়তো গভীর নিম্নচাপ হতে পারে। এবং এই অতি ভারী বর্ষণের কারণে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে একটা ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাতের মধ্যে নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও খুলনার সুন্দরবনের ওপর দিয়ে জলসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। নিম্নচাপটি তখন গভীর স্থল নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। এর প্রভাবে বৃষ্টির প্রকোপ বাড়বে। যেহেতু একটা স্থল নিম্নচাপ থেকে স্থল গভীর নিম্নচাপে যাবে, এর প্রভাবে ব্যাপক বৃষ্টি হবে। আর এই যে হেভি রেইনফল, এটা হয়তো বেসিক্যালি আজকে সবচেয়ে বেশি বৃষ্টি হবে এবং আগামীকালকেও আজকের মতোই বৃষ্টিটা থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে নিঝুম দ্বীপে অতিরিক্ত জোয়ারের পানি ঢুকেছে। হাতিয়ার, চর ঈশ্বর, নলচিরা, ঢালচর, শুকচর, চরঘাসিয়া সহ বিভিন্ন চরের সড়ক ও বাড়িঘরে জোয়ারের পানি উঠেছে। মেঘনা নদীর পানি বিপদসীমার 67 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। ভোলার 25টি গ্রাম প্লাবিত হয়েছে। গত 24 ঘন্টায় পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার নাগাদ বৃষ্টি কমে স্বাভাবিক পরিস্থিতির দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে কিনা সাংবিধানিকভাবে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে শপথ পড়ানো নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন 2 পক্ষের আইনজীবীরা।
নির্বাচন কমিশনকে রুলিং দিয়ে প্রধান বিচারপতি বলেছেন, এই মামলায় সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক। তারা যে স্বাধীন সেই বার্তা জনগণকে দিতে পারছে কিনা এমন প্রশ্ন রেখেছেন আপিল বিভাগ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথের ব্যবস্থা না করলে আগামীকাল থেকে আবারও জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নগর ভবনে আন্দোলনরত নেতাকর্মীদের খোঁজ খবর নিতে গিয়ে তিনি বলেন, সরকারকে নিজেদের সংশোধনের শেষ সুযোগ দেয়া হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করা হবে না। যে কোনো ধরনের পুশ ইনকে দেশের বিরুদ্ধে চক্রান্ত হিসেবে উল্লেখ করেন তিনি। সার্জিস বলেন, এখন পর্যন্ত ভারতের যে আচরণ তা প্রতিবেশী দেশ হিসেবে সন্তোষজনক নয়। লালমনিরহাটের ৫ গ্রাম উপজেলায় চৌরঙ্গি মোড়ে জনসংযোগ শেষে পথসভায় সার্জিস আলম এইসব কথা বলেন। বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশের শান্তিরক্ষীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীরা বিশ্বের সংঘাতপূর্ণ এলাকাগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সাদি মাহমুদের রিপোর্ট। ১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত ৪৩টি দেশ ও স্থানে ৬৩টি শান্তিরক্ষা মিশন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ। এসব মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ২,৫৫৮ জন শান্তিরক্ষী অংশ নিয়েছেন। বর্তমানে ১০টি দেশ ও স্থানে বাংলাদেশের ৫,৮১৮ জন শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা প্রদান করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন অপরিহার্য নাম বলে উল্লেখ করেন সেনাপ্রধান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। অর্থ উপদেষ্টা বলেন, জাতিসংঘ শান্তি রক্ষায় বাংলাদেশের নেতৃত্ব উদাহরণ সৃষ্টি করেছে। পৃথিবীর অন্যতম বৃহৎ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ। এই প্রসঙ্গে আমি বলি, শুধু বৃহৎ না, মোস্ট ইফেক্টিভ, মোস্ট এফিশিয়েন্ট এবং অত্যন্ত সুনাম অর্জনকারী বাংলাদেশ। এর আগে দিবসটি উপলক্ষে শান্তিরক্ষী দৌড় বা পিসকিপার্স রান অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ পুনর্গঠনের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখছেন শান্তিরক্ষা মিশনের সদস্যরা। Their dedication not only bring honor to our nation but also significantly contribute to a more peaceful and stable world. দ্য ফিউচার অফ পিসকিপিং স্লোগানে রংপুর জেলা স্কুল মাঠ থেকে শান্তিরক্ষীদের পিসকিপার্স রান নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। কাজী নজরুল শুধু দ্রোহ কিংবা প্রেমের কবি ছিলেন না, তিনি প্রকৃতির কবিও ছিলেন। তার সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা। উপন্যাস, গল্প, কবিতায় বাংলার প্রকৃতির অপার সৌন্দর্য তুলে ধরেছেন সুনিপুণভাবে। তিনি প্রকৃতিকে হৃদয় দিয়ে অনুভব করেছেন, ধারণ করেছেন গভীর মমতায়। তাই তো সাহিত্যের মাধ্যমেই প্রকৃতি রক্ষায় বার্তা দিয়েছেন কবি নজরুল। বিদ্রোহী কবির প্রকৃতির আলপনা নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। আবহমান কাল ধরেই প্রকৃতির রূপ আর মোহনীয় সৌন্দর্য মানব মনকে উদ্বেলিত করেছে। দ্রোহ বা সাম্যের কবি নজরুল প্রকৃতির প্রেমেও পড়েছিলেন। তারই প্রতিফলন ঘটেছে তার সাহিত্য জুড়ে। বাতাসে দোল খাওয়া ফুলের মুগ্ধতা, গাছে গাছে পাখির কুহুতান, গ্রামের মেঠোপথ, মায়াবী জোছনা রাত কিংবা সাগরের নীল জলরাশির অপার সৌন্দর্য নজরুলের সাহিত্যকে করেছে সমৃদ্ধ।
তারই প্রমাণ মেলে দোলনচাপা, ঝিঙে ফুল, ফণি মনসা, রক্তজবা গ্রন্থের নামকরণে। নার্গিস কখনো প্রিয়তমা, আবার কখনো ফুল হিসেবে এসেছে তার জীবনে। গানের উপমায়, কথায়, ছন্দে নজরুল প্রকৃতিকে তুলে ধরেছেন উদারভাবে। প্রকৃতি বন্দনার পাশাপাশি নজরুলের লেখনীতে উঠে এসেছে মানুষের প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডের অশনি সংকেত। শত বছর আগেই তিনি রোজ কিয়ামত বা প্রলয় দিন প্রবন্ধে লিখেছেন জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে। প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতার পাশাপাশি তরুণ প্রজন্মের জোরালো ভূমিকার কথাও বলেছেন দ্রোহের কবি নজরুল। আর তা নিশ্চিত হলেই ভবিষ্যৎ প্রজন্ম পাবে প্রাণ প্রাচুর্যে ভরা বাসযোগ্য ধরিত্রী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বিদ্রোহী কবির প্রকৃতির আলপনা নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। শহরের বাড়ি বা আঙিনায় শুধু ফল ফসল উৎপাদন কিংবা সবুজের আশ্রয়ের খোঁজার প্রয়াসে নয়, বরং নগরে বসেও পারিবারিক সম্পর্ক উন্নয়নে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন সৃষ্টিতে ভূমিকা রাখছে ঘরোয়া ফসলি উদ্যানগুলো। ফলে নাগরিকদের মাঝে পারস্পরিক বন্ধন ও ভাগাভাগির দারুণ এক দৃষ্টান্ত সৃষ্টি করছে ছাদ কৃষি আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা, এখানে নিজের দোতলা বাড়িকে ঘিরে সুষমা অধিকারী গড়ে তুলেছেন বিচিত্র ফসলের এক ছোট্ট ভুবন। ছাদ থেকে শুরু করে আঙিনা পর্যন্ত সবখানে চাষ করা হচ্ছে নানা জাতের ফলমূল আর শাকসবজি। আমি মরিচ কিনি না। মরিচ কিনেন না? না। এগুলো কি আদা করেছেন? হ্যাঁ হ্যাঁ। এত আদা দিয়ে কি করবেন? আত্মীয়স্বজনদের দিব, সবাইকে দিব। দেখেন আম, অনেকগুলো আম ধরছে। এটা কি আম? সূর্য ডিম। সূর্য ডিম। এই জিও ব্যাগে কি দেবেন? বরবটি লাগানো হয়ে গেছে। হয়ে গেছে অলরেডি। এই যে এত গাছ, এটা হিউজ পরিমাণ। আপনার পরিবারের সদস্য কতজন? সদস্য মূলত 4 জন। আচ্ছা, তার বাইরে আবার আর কি? দুপুরবেলায় 25 জন লোকে রান্না করি। এখানে ফসল নিরাপদ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে জৈব সার তৈরির উপকরণ সংগ্রহের বিষয়টি অভিনব। আমার বাড়ির চাল ধোয়া পানি, ভাতের মাড়, কলার খোসা, ডিমের খোসা এগুলো ফেলানো যায় না। ওই যে কোনায় দেখলাম করতে। আরো প্রত্যেক দোকানে দোকানে আমার বালতি দেওয়া আছে। আচ্ছা। ওই ডিম টিম যেগুলো রেস্টুরেন্টে ওরা ওতে রেখে দেয়। মাঝে মাঝে তাদের আমি এটা সেটা খাওয়াই আসি। আচ্ছা। ডিম খোসাটা দিচ্ছে। এই ছোট্ট উদ্যোগটি যেন এক বড় সম্প্রীতির গল্প। এই বাড়ি যখন বানিয়েছেন তখন এটার আপনি কিঞ্চিত বিরোধিতা বা এটার পক্ষে ছিলেন বলে আমি শুনি। মুখে পক্ষে ছিলাম না, কিন্তু অন্তরে পক্ষে ছিলাম। অন্তরের থেকে এটা না চাইলে সম্ভব না। অবশ্যই, একদম খাঁটি কথা বলছেন। বাবার হাতে কৃষি শিক্ষা, বড় হয়ে নিজ বাড়ির আঙিনা, ছাদ, বারান্দার তিল পরিমাণ জায়গা খালি রাখেননি সুষমা বিশ্বাস ছাদ কৃষির আয়োজন নিয়ে। এটি শুধু তার নিজের জন্য নয়, তার কর্মজীবনের অন্যান্য যারা আছেন সবাইকে মিলে 25 জনের সংসার, তাদের সবার নিরাপদ খাদ্যের সংস্থান হয় এই ছাদ কৃষি থেকে। এটি অবশ্যই হতে পারে অন্যের জন্য অনুসরণীয়। নড়াইলের লোহাগাড়ার সুষমা অধিকারী ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের আয়োজনে রাজধানীর গুলশানে একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে রপ্তানি বাজারের তথ্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এর ফলে দেশীয় উৎপাদক ও বিদেশি রপ্তানিকারকদের মধ্যে যোগাযোগ সহজ হবে বলে মনে করছেন আয়োজকরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের সংযোগ জোরদার করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস EC4J প্রকল্প উন্মোচন করল রপ্তানি বাজারের তথ্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম exportbangladesh.org। প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা দেন লাইট ক্যাসেল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজন ইসলাম। যেখানে আপনি সব ইনফরমেশন পাবেন, বায়াসড ইনফরমেশন পাবেন, এবং আপনারা বিভিন্ন ধরনের তাদের সাথে কমিউনিকেশন আপনি যদি ঠিকমতো স্ট্রাকচার করেন, এটা থ্রু দ্য ট্রেড ফ্যাসিলিটেট করতে পারবেন। EC4J রপ্তানি বাজারে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখছে বলে দাবি করেন প্রকল্প পরিচালক। কেবল যে আমরা রপ্তানি বৃদ্ধি করেছি তা না, আমরা সাথে সাথে ব্যাক এন্ডে যারা কাজ করছে
সেই রকম 60,000 লোকের কর্মসংস্থান এই প্রকল্পের মাধ্যমে আমরা তৈরি করতে পেরেছি। অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মটির সম্ভাবনাময় দিক তুলে ধরেন বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট। বায়ারদের জন্য আমাদের এখানে কারা কি প্রডিউস করছে এই ইনফরমেশনটাও যাতে ইজিলি পাওয়া যায়। আমরা ক্লোজ ইন্টারাকশন উইথ দ্য স্টেক হোল্ডার্স অন দিস প্ল্যাটফর্ম। বাংলাদেশের চামড়া শিল্প উন্নয়নে এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। যেমন চামড়ার বাজার উন্নয়নে কাজ করবে, একই সাথে কমপ্লায়েন্স রেট বাড়ানোর ক্ষেত্রে কি কি করণীয় সে ব্যাপারেও খুব ভালো দিক নির্দেশনা দিবে। প্যানেল আলোচনায় বক্তারা বলেন এই পদক্ষেপটি হতে পারে শিল্প উন্নয়নের পথে এক নতুন অগ্রযাত্রা। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মোবাইল সেবা খাত থেকে আইসিএক্স বাতিল করা হলে সরকার 284 কোটি টাকার মতো রাজস্ব হারাবে বলে মনে করেন আইসিএক্স বিনিয়োগকারীরা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। বর্তমান বিশ্বে পারস্পরিক আস্থা হুমকির মুখে বললেন প্রধান উপদেষ্টা। টোকিওতে আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ার দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়ানোর তাগিদ। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে আরও বৃষ্টির পূর্বাভাস। জলোচ্ছ্বাসে উপকূলে নিম্নাঞ্চল প্লাবিত। ইশরাকের শপথের সাংবিধানিক সিদ্ধান্তের এখতিয়ার ইসির বলে আপিল বিভাগের আদেশ। রায়ের কপি পেলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশাল অংশ জুড়ে প্রকৃতি বন্দনা, গভীর মমতায় পরিবেশকে ধারণ। এই ছিল আমাদের এখনকার আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।